রাসেল ভাইপার বলেন আর যে কোনো ইসে পণ্য প্রাণী বলেন, আমাদের প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রাণী। সাপকে আপনি মারবেন কেন? আবার কি ভয়ঙ্কর! সাপ মেরে যাকে কামড় দিছে তাকেও হাসপাতালে নিয়ে যাচ্ছেন, হাসপাতালে রাসেল ভাইপার সাথে করে নিয়ে যাচ্ছেন। এটা কি ভাবা যায়? আপনি যখন হাসপাতালে রাসেল ভাইপার সাথে করে নিয়ে যাচ্ছেন, এটা তো আরো ভয়ঙ্কর। সকল প্রজাতির সাপ কিন্তু একই ধরনের অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না। ঠিক আছে? হুম। এই যে এন্টিভেনামটা বাজারে আমাদের অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু ইন্ডিয়ার যে রাসেল ভাইপার, তার যে বিষ, সেই বিষকেই করার জন্য সেইটাকে কিন্তু আমাদের এখানে মজুদ আছে। আমাদের এখানকার প্রাণীর যে নিজস্ব স্ট্রাকচার, তার যে অ্যাডাপ্টেশন প্রক্রিয়া, সেটার জন্য আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। হুম। আগুনে পুড়ে মানুষ কিন্তু যত না মারা যায়, তখন তার চেয়ে বেশি মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে শ্বাস না নিতে পেরে Right. সচেতনতার অভাবে কিন্তু মানুষ মারা যায়। একটু আগে মাহফুজ যেভাবে বলছিল এবং রিমন, এটা এটা খুব জরুরি ছিল যে যৌক্তিক যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, সো দ্যাট পিপল ক্যান কমিউনিকেট, এবং তারা যেন বুঝতে পারে। আচ্ছা, আমি একটা কথা বলি যে হুম। আহ, সাপের ব্যাপারটা কি, আমাদের এই অঞ্চলে কিন্তু খুব পুরনো ভাবেই কিন্তু সাপ ছিল, এবং সাপকে হ্যান্ডেল করার জন্য পার্টিকুলার প্রফেশনও ছিল। এবং বেদে বলেন, ওঝা বলেন, তারা হ্যান্ডেল করতে এরকম। এখন এটা ঠিক না ভুল, ওঝা চিকিৎসা দেয়া আর সাপকে হ্যান্ডেল করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি সাপ ধরলেন, তার বিষটাকে ধরার যে কৌশল বা সাপ চেনার যে দক্ষতা, স্কিল, আর একজন ব্যক্তিকে সর্পদংশন করলো তার যে ট্রিটমেন্ট, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তা আমরা এই বিষয়গুলো নিয়ে আমার পরবর্তী বক্তারা বলবেন, কিন্তু যেটা কথা, আমি মাহফুজের একটা কথা শুনছিলাম, এবং আমি একটা বিবিসির 2021 সালের একটা রিপোর্ট দেখছিলাম। এটা কিন্তু 2024, 2021 সালে কিন্তু বিবিসি একটা রিপোর্ট করেছিল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই রাসেল ভাইপার, এটার এই প্রকোপটা বাড়ছে। এটা কিন্তু 2021 সালের একটা রিপোর্টের কথা বলছি, বিবিসি করেছে। এখন কথা হচ্ছে কি, আহ, এবং এই চন্দ্রখের মানে প্যাট্রিকের নাম, উনি একজন ইংরেজ ছিলেন। উনি যখন এটাকে অন্তর্ভুক্ত করলেন, প্যাট্রিক রাসেল তার নামে যখন এটা হলো, তো তখন যেটা হয়েছে যে এই রাসেল ভাইপারটা আপনার আমাদের এই অঞ্চলে কিছু প্রাকৃতিক পরিবর্তন হয়েছে। আমাদের যেই পশু পাখিগুলা প্রাকৃতিক ভারসাম্যকে যখন আপনি প্যানিট্রেট করেন, পশু পাখিগুলো ভীষণভাবে আমরা চলে গেছে। চিল বলেন, শিয়াল বলেন, এমনকি কুকুর বলেন, এবং নানাবিধ কারণে আমরা কিন্তু এই প্রাণীগুলাকে কখনো গুরুত্ব দিইনি। কিন্তু প্রকৃতির একটা ব্যালেন্স থাকে, যে কারণে আপনার এই সাপকে যে যে প্রাণীগুলা খেত, বা তাদের যে বাস্তুসহ মানে প্রক্রিয়ার মধ্যে, সেই জায়গাটা কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা একটা অন্যতম বড় কারণ রাসেল ভাইপারের এই প্রকোপটা বেড়ে যাওয়ার। এটা কিন্তু এক নাম্বার কারণ। এটা যতটুকু আমি পড়েছি, আমি আমি যেটা পেয়েছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। ইন্ডিয়া থেকে আসছে, দেখেন, ইন্ডিয়া থেকে আসছে কথাগুলা আমি একটু ঘুরিয়ে বলতে চাই, কারণ এই হুম। প্রবলেমটা ইন্ডিয়া থেকে আসছে। আমার মনে হয় এই গল্পটা এরকম এজন্য আসেনি। এটার দুটো কারণ। কারণ আপনি জানেন যে তিস্তা বলেন, বিভিন্ন নদী বলেন আমাদের, তারা যখনই পানির আসে, ফ্লো আসে, তখন তারা ছেড়ে দেয়, এবং এই সাপটি পানিতে ভীষণভাবে গতিশীল, তীব্র, সে আসতে পারে স্রোতের মধ্য দিয়ে। তো সেই ব্যাপারটা আসলে ইন্ডিয়া থেকে আসার না। কারণ মাহফুজ একদম কারেক্টলি মেনশন করেছে যে আসলে এখানে তো ভিসার ব্যাপার না, আপনি কিভাবে আসবেন, প্রাণী তো এইভাবে যায়। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা কারণ। ক্ষেতে আগে ফসল হতো বা একটি, মানে আমাদের সিজনাল ফসল হতো। এখন সারা বছর আপনার ফসল হয়, এবং রাসেল ভাইপারের সবচেয়ে অন্যতম খাবার হচ্ছে ইঁদুর। তো সারা বছর ফসল হওয়ার কারণে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং এই সাপও তার বংশবৃদ্ধি করার সুযোগ পাচ্ছে। এবং অন্য সাপ কিন্তু ডিম পারলেও রাসেল ভাইপার কিন্তু ডিম পারে না, সে সরাসরি বাচ্চা জন্ম দেয়। তো সেই কারণে যেটা হয়েছে যে এই প্রকোপটা ধীরে ধীরে বের হচ্ছে। এবং আমি আবারও বলছিলাম, 2021 সালের বিবিসির ইসেতে কিন্তু বলছিল, রিপোর্টটাতে বলছিল 2012 থেকে কিন্তু এই সাপটা বাড়ছে। এখন রাসেল ভাইপারের থেকেও কিন্তু বেশি বিষাক্ত সাপ কিন্তু গোকড়া, কেউটে। সেসব সাপের কামড়ে মানুষ মারা যেতে পারে। যতটুকু আমি দেখেছি যে রাসেল ভাইপারে আপনি 72 ঘন্টার মধ্যে আপনাকে অ্যান্টিভেনামটা দেয়া যেতে পারে, আপনার ব্যাপারটা এরকম থাকে। এখন এই অ্যান্টিভেনাম যে ইনজেকশনটা, এটারও একটা আর্টিকেল আমি পড়লাম। সো আর্টিকেলটাতে যে বলা হচ্ছে এই অ্যান্টিভেনামটাও কিন্তু ইন্ডিয়ার সাপের জন্য তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুব পয়েন্ট টু বি নোটেড। এই অ্যান্টিভেনামটা সকল প্রজাতির সাপ কিন্তু একই ধরনের অ্যাডাপ্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না।
ঠিক আছে? হুম। এই যে এন্টিভেনামটা বাজারে আমাদের অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু ইন্ডিয়ার যে রাসেল ভাইপার, তার যে বিষ, সেই বিষকেই করার জন্য সেইটাকে কিন্তু আমাদের এখানে মজুদ আছে। আমাদের এখানকার প্রাণীর যে নিজস্ব স্ট্রাকচার, তার যে অ্যাডাপ্টেশন প্রক্রিয়া, সেটার জন্য আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তো আমাদের এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা এটা বলতে পারবেন যে এটা আসলে কতখানি যৌক্তিক, কারণ আমি যখন রিপোর্টগুলো পড়ছিলাম তখন এটিও একটি প্রবলেম আকারে আসছে। এখন আমি যে জায়গাটা আসতে চাই, যে মানুষের মধ্যে আতঙ্ক, দেখুন, হুম। আগুনে পুড়ে মানুষ কিন্তু যত না মারা যায়, তখন তার চেয়ে বেশি মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে শ্বাস না নিতে পেরে রাইট। সচেতনতার অভাবে কিন্তু মানুষ মারা যায় যে কোনো। আর এই যে সাপের ব্যাপারটা, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে সাপ দংশন করলে কি করতে হবে তার একটা রিডিং থাকতো। আপনি পড়েছেন কিনা জানি না, আমরা কিন্তু পড়েছি, এরকম একটা থাকতো। এখন যুগের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আপনি এই যে সাপের প্রকোপে মানুষ যে মারা যাচ্ছে না, এটা তো একেবারে অসত্য না। কারণ কিছু কিছু নিউজ হুম। তো আসছে যে সাপের প্রকোপে মানুষজন মারা যাচ্ছে, সাপের কামড়ে মানুষজন মারা যাচ্ছে। কিন্তু হুম। সাপের কামড়ে মানুষজন মারা গেলে কি করা যেতে পারে, সেটি নিয়ে রাষ্ট্রীয় পরিসরে আমাদের কোনো আলাপ হলো না কেন? যখন আজকে মাহফুজ বলেন, বোরহান বলেন, তারা যখন বলছে যে মিডিয়া এই বিষয়ে ভুল তথ্য দিচ্ছে, আমিও তাদের সাথে বলতে চাই, কেন মিডিয়া এরকম ভুল তথ্য দিলে সে বিষয়গুলোকে ইন্টারভেন করতে রাষ্ট্রকে দেখা যায় না? এবং এই যে মানুষ, সাপ দেখুন ভীষণ রকমের, রাসেল ভাইপার বলেন আর যে কোনো ইসব বন্যপ্রাণী বলেন, আমাদের প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা একটা প্রাণী। এই সাপকে যে আপনার মেরে ফেলতে হয় না, এই যে একটা সচেতনতা, সাপকে আপনি মারবেন কেন? আবার কি ভয়ঙ্কর, সাপ মেরে যাকে কামড় দিছে তাকেও হাসপাতালে নিয়ে যাচ্ছেন, হাসপাতালে রাসেল ভাইপার সাথে করে নিয়ে যাচ্ছেন। এটা কি ভাবা যায়? আপনি যখন হাসপাতালে রাসেল ভাইপার সাথে করে নিয়ে যাচ্ছেন, এটা তো আরো ভয়ঙ্কর। কেন না, ভয়ঙ্কর? ওই কারণে নিচ্ছে যে কোন সাপে কামড়ালো এটা ডাক্তারকে দেখানোর জন্য, যেন সঠিক ট্রিটমেন্ট বা সঠিক হ্যাঁ, অ্যান্টিভেনমটা পাওয়া যায়। হুম। সেটা তো ডাক্তার নিশ্চয়ই তার ডায়াগনোসিস করে বের করতে পারবে বিষক্রিয়ার। এখন আপনি সাপেকে যদি মেরেও ফেলেন, তার দাঁতের যে বিষটা, সেই বিষটা তো অক্ষত অবস্থায় থেকে যায়। আপনি যে নিয়ে যাচ্ছেন সেটাও থেকে তো আরেকজনই করতে পারে, এবং সেটাও তো আতঙ্ক ছড়ায়। এই যে জনসচেতনতা, সেটা বৃদ্ধি না করে আপনার মিডিয়া এই কথা বললো। রাজনীতিবিদ, বর্তমান যে সরকারের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, ফরিদপুরের একজন সাধারণ সম্পাদক, উনি ঘোষণা করে দিলেন যে 50,000 টাকা একটা সাপ মারলে পরে 50,000 টাকা দিবেন। এটা কোনো, এবং এইরকম একটা ঘোষণা সম্পূর্ণ আইন বিরোধী। বাংলাদেশের যে অ্যাক্ট আছে, বন বিভাগের যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের সম্পূর্ণ আইন বিরোধী। এরকম একটা ঘোষণা একটা সরকার পক্ষের গুরুত্বপূর্ণ লোক বলে দিলেন, সেটা নিয়ে কোনো মিডিয়ার কোনো বক্তব্য থাকলো না। উপরন্ত তার এই 50,000 টাকা দেয়া হবে, সেটাকে সেলিব্রেশন করা হলো। তাহলে আপনি কতভাবে মানুষকে তার অজ্ঞতা দূর না করে আরো ভীতি বলেন বা তাকে উৎসাহিত করছেন, সেটি হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আলাপ। কিন্তু সাপে আরো অনেক ক্ষতি তো হচ্ছে এই সচেতনতা বোধ জাগ্রত না হওয়ার কারণে। দেখেন এই এবার শস্য কাটতে কৃষকরা খেতে নামছে না ভয়ে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনারা বলছেন, তা বিশেষজ্ঞরা বলছেন যে 80% আসলে গুজব, কিন্তু মনের ভিতরে যে ভয় তৈরি হয়েছে, এখন বনের সাপে খাচ্ছে না, মনের সাপে বেশি খাচ্ছে। ব্যাপারটা তো এরকম হয়ে দাঁড়াচ্ছে। না না, সেই ক্ষেত্রে দেখেন একটা কিন্তু কথাই আছে, আপনার গামবুট ব্যবহার করা। আর আমিও মনে করি, এত উন্নয়নের সাগরে দেশ ভেসে যাচ্ছে, এত স্মার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ, সেখানে কৃষি যেটার এতই, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণই। আপনি কৃষকদের গামবুট প্রোভাইড করেন। গামবুট, কারণ কি হচ্ছে, এই সাপ কিন্তু, রাসেল ভাইপার কিন্তু, আমি যতটুকু পড়ে জানলাম, এরা কিন্তু এদেরকে বিরক্ত না করলে এরা কিন্তু আপনাকে আক্রমণ করবে না। অর্থাৎ সাপটিও যখন আক্রমণ করে, সে কিন্তু মনে করে যে তাকে আক্রমণ করা হচ্ছে, এই আতঙ্ক থেকে সাপটি কিন্তু আক্রমণ করে। তাহলে আপনার তো গামবুট ব্যবহার করার কথা। আপনি এই যে ফসলে করতে যান, শুধু সাপ কেন, কেঁচো বলেন, বিছা বলেন, অনেক কিছুই তো থাকে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে সেই বিষয়গুলোতে আমাদের মনোযোগ দেওয়ার কথা। আপনি সারা বছর ফসল ফলিয়ে, শুধু সাপ না, সারা বছর ফসল ফলিয়ে, এটা নিয়ে আপনার আরেকটা শো করতে হবে সাইফুর সাগর, যে ক্যান্সার এত বাড়ছে কেন, কীটনাশকের ব্যবহারের কারণে কি কি ক্ষতি হয়েছে, পরিবেশ ভারসাম্য যদি আপনি বজায় না রাখতে পারেন। আজকে এই আতঙ্কটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ডিজাস্টারের অংশ। কারণ আপনি ওই সেন্টিমেন্ট, আমার চিল, কাক, ঢাকা শহরে যে কাক কমে যাচ্ছে,
দুদিন পরে দেখবেন ঢাকা শহরে নানাবিধ সমস্যা তৈরি হয়ে যাবে। তাহলে এই যে প্রাকৃতিক ভারসাম্য বারবার যে বলা হচ্ছে, যারা এনিম্যাল রাইটস নিয়ে কথা বলেন, যারা প্রকৃতি নিয়ে কথা বলেন, গাছ কেটে আপনি শেষ করে দিয়েছেন, কোথায় থাকবে সাপ? মাটিতে থাকবে না? আপনি উন্নয়নের নামে কত কত গাছ কাটছেন, আপনার হিসাব আছে কোনো? আমি এই যে রিসেন্টলি গাইবান্ধা গিয়েছিলাম, সেখানে যে দেখলাম মানে গাছ তো কাটা হয়েছে, ইউক্যালিপটাস নামে যে গাছটা আছে যেটা পরিবেশের জন্য ধ্বংসাত্মক, সেটা গভর্নমেন্ট প্রজেক্টের অংশ হিসাবে সেই গাছ রোপণ করা হচ্ছে। ওইসব গাছে তো কোনো সাপ খোপ থাকতে পারবে না। তাহলে এই যে পুরা পুরাটা যে একটা ম্যাসাকার আছে, সেটা নিয়ে আমাদের আলাপ করা উচিত। আপনি কারণ গভর্নমেন্ট ম্যানেজমেন্টের একটা বড় দায় দিতে চাচ্ছেন। জি অবশ্যই জি সেটা নিয়ে আপনার আলোচনা করা উচিত।